আচ্ছা, আমরা গত ক্লাসে ঠিক যা যা দেখেছিলাম সেগুলো 5 থেকে 10 মিনিটের ভিতরে একটা ফিডব্যাক নিব। তারপর হচ্ছে আমরা আমাদের অন্যান্য বিষয়গুলো আজকে খুব ইন্টারেস্টিং একটা লেসন আমরা শিখব। তো গত ক্লাসের বিষয়গুলো আমরা একটু দেখেই তারপরে আজকের নিউ লেসনে চলে যাব। আচ্ছা, ওকে, হিয়ার ইউ ক্যান সি আমরা কিভাবে ডেইলি রুটিন বর্ণনা করতে হয় 3টা টেন্স ব্যবহার করে, এগুলো আমরা দেখেছিলাম। এখন আমরা একটু দেখব যে দেয়ারের ব্যবহারটা আমরা দেখেছিলাম। এই শীটটা আপনার কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমরা এখান থেকে কয়েকটা বাক্য একটু দেখব। যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাজেকটিভ। আমি ভদ্র, আই অ্যাম পোলাইট। আমি ভদ্র ছিলাম, আই ওয়াজ পোলাইট। আমি ভদ্র হব, আই উইল বি পোলাইট। তুমি মোটা, ইউ আর ফ্যাট। তুমি মোটা ছিলে, ইউ ওয়াজ ফ্যাট। এখানে একটু ভুল লেখা হয়েছে, ইউ ওয়ার হবে, কারণ ইউ এর পরে কখনো অজ হয় না। এগুলো আমি পড়ে সময় নষ্ট করব না, এগুলো আপনি পারেন, খুবই সিম্পল বাক্য। কিন্তু এখানে এইগুলো একটু খেয়াল করবেন। সেইগুলা কি? সেই বিষয়গুলো হচ্ছে, এখানে আমরা এতটুকু খেয়াল করব যে এখানে আমরা লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমরা ডাব্লিউএইচ করেছি। যেমন সে ক্ষমতাবান, হি ইজ পাওয়ারফুল। সে ক্ষমতাবান ছিল, হি ওয়াজ পাওয়ারফুল। সে ক্ষমতাবান হবে, হি উইল বি পাওয়ারফুল। এইবার এখানে যদি বলি কে সুখী, আমি যদি বলি সে সুখী, তখন হবে হি ইজ হ্যাপি। হি ইজ হ্যাপি, সে সুখী। আর যদি বলি কে সুখী, তখন হবে হু ইজ হ্যাপি। হু মানে হচ্ছে কে। হ্যাঁ, আমি এইগুলো একটু পড়িয়েছিলাম, আপনাকে দেখিয়েছিলাম যে হু মানে কে, হুইস মানে কোনটি, হুম মানে কাকে। হুম, এইগুলো কিন্তু সব আপনাকে আমি দেখিয়েছিলাম। কে সুখী ছিল, হু ওয়াজ হ্যাপি। কে সুখী হবে, হু উইল বি হ্যাপি। তাহলে এখানে আমরা এই বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় তার একটা সুন্দর টেকনিক কিন্তু আমরা দেখেছিলাম। তো এখন আমরা এই টেকনিকগুলো দেখব যে ডাব্লিউএইচ কিভাবে করতে হয়, এইগুলো আমরা একটু এখন পড়ব। তুমি সুখী, ইউ আর হ্যাপি। তুমি সুখী না, ইউ আর নট হ্যাপি। তুমি জ্ঞানী, ইউ আর ওয়াইজ। তুমি জ্ঞানী নও, ইউ আর নট ওয়াইজ। তুমি ভদ্র, ইউ আর পোলাইট। তুমি ভদ্র নও, ইউ আর নট পোলাইট। তারা ভদ্র, দে আর পোলাইট। তারা ভদ্র নয়, দে আরেন্ট পোলাইট। দে আরেন্ট পোলাইট। এইটাকে যদি প্রশ্নবোধক করি, তারা কি ভদ্র, আর দে পোলাইট? দেখেন, কথা বলতে গেলে আমাদের বেশি স্ট্রাকচার, বেশি রুলের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিসের জানেন? আমাদের বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে টেন্সগুলোর বেশি প্রয়োজন হয়। 8 প্রকার টেন্স জানলে ইংলিশে ভালোভাবে কথা বলা যায়। প্রেজেন্ট টেন্সের 4 প্রকার: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এগুলা যদি ভালোভাবে জানা যায়, বোঝা যায়, তাহলে প্রত্যেকটা কথা আমরা বলতে পারি। দেখেন, কিছু স্ট্রাকচার দরকার হয় যেগুলো জানতে হয়। যেমন নো সুনার হ্যাডের একটা ব্যবহার, নো সুনার হ্যাড। আইদার অর, নাইদার নরের একটা ব্যবহার, আইদার অর, নাইদার নরের একটা ব্যবহার। কিছু আছে? তাহলে কি বললাম? নো সুনার হ্যাডের একটা ব্যবহার খুবই বেশি প্রয়োজন হয়। এটা নো সুনার হ্যাড শব্দের অর্থ যাইতে না যাইতে, খাইতে না খাইতে। এগুলা হচ্ছে নো সুনার হ্যাডের একটা ব্যবহার, নো সুনার হ্যাড। এরপর কি আছে? এরপর একটা ব্যবহার আছে আইদার অর, দুইয়ের মধ্যে একটি। হয় করিম, না হয় রহিম এই কাজটি করেছিল। আইদার করিম অর, আইদারের সাথে অর বসে। আইদার করিম অর রহিম ডিড দিস অর্ক, এই কাজটি করেছিল। যদি বলা হয় হয় তারা, না হয় তাদের ভাই আজ আসবে। নাইদার দেম
নাইদার দে অর দেয়ার ব্রাদার, নর দেয়ার ব্রাদার, নাইদারের পরে নর বসবে, আইদারের পরে অর বসবে। পাস্ট পারফেক্ট টেন্সের একটা ব্যবহার, ডাক্তার আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। এই যে কিছু কিছু স্ট্রাকচার আমরা জানবো, এইগুলো দিয়েই আমরা তারপর হচ্ছে সেমি মডাল ভার্বের ব্যবহারটা আমাদের খুব বেশি জানতে হয়, মডাল এবং সেমি মডাল। যাই হোক, এখানে আমরা লাস্টে পৌঁছিয়ে গিয়েছিলাম এই শীটটা থেকে। এখান থেকে আমরা আরও কিছু নতুন সেন্টেন্স দেখতে পাই, যেমন ইমোশন অ্যান্ড ফিলিংস, স্টুডেন্টস অ্যান্ড এডুকেশন, প্লেস অ্যান্ড লোকেশনস, কোয়ালিটিস, হেলথ কন্ডিশন, সোশ্যাল রুলস, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, মেন্টাল স্টেট, ফিজিক্যাল স্টেট, নেগেটিভ ইমোশনস অর কোয়ালিটিস। আমি দুঃখিত, আই অ্যাম স্যাড, নেগেটিভ সব কিছু। সে বিরক্ত, হি ইজ আপসেট। তারা রাগান্বিত, দে আর অ্যাংরি। সে ঈর্ষান্বিত, হি ইজ জিলাস। আমরা হতাশ, উই আর ডিসঅ্যাপয়েন্টেড, উই আর ডিসঅ্যাপয়েন্টেড। আমি দক্ষ, আই অ্যাম স্কিল্ড। প্রত্যেকটা বাক্য দুইবার করে পড়বেন, দেখবেন সব মনে থাকবে। আমি দক্ষ, আই অ্যাম স্কিল্ড। সে বিশ্বাসযোগ্য, শি ইজ রিলায়েবল। তারা উচ্চাভিলাষী, দে আর অ্যাম্বিশাস। সে দায়িত্বশীল, শি ইজ রেসপন্সিবল। আমরা নিবেদিত প্রাণ, উই আর ডেডিকেটেড, উই আর ডেডিকেটেড। এইভাবে এই বাক্যগুলো, এই শীটটা, এই পিডিএফটা থেকে আমরা অনেক উপকৃত হতে পারবো। যেমন আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। আমি আমেরিকায় থাকবো, আই উইল বি ইন আমেরিকা। করিম আমেরিকায় থাকবে, করিম উইল বি ইন আমেরিকা। করিম লন্ডনে থাকবে, করিম উইল বি ইন লন্ডন। তারা লন্ডনে থাকবে, দে উইল বি ইন লন্ডন। তারা লন্ডনে ছিল, দে ওয়ার ইন লন্ডন। দেখেছেন, আমি সাবজেক্ট পরিবর্তন করে দিয়েছি, আমি প্লেস পরিবর্তন করে দিয়েছি। এই যে আমি ঢাকায় ছিলাম, আমি আমেরিকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা, এর পরিবর্তে হবে আই ওয়াজ ইন আমেরিকা। তুমি আমেরিকায় ছিলে, ইউ ওয়াজ ইন আমেরিকা। তো ইউ এর পরে ওয়াজ হয় না, ইউ এর পরে ওয়ার দিতে হয়। হ্যাঁ, তো এখানে দেখেন আরও আছে, হোম, মার্কেট, পার্ক, রুম, হসপিটাল, লাইব্রেরি, রেস্টুরেন্ট, বাস স্টপ, এয়ারপোর্ট। তারপর বলছে শপ মানে দোকান, গার্ডেন, ক্লাসরুম। আই অ্যাম অ্যাট দ্য শপ, আমি দোকানে আছি। আমি বাগানে আছি, আই অ্যাম ইন দ্য গার্ডেন। আমি শ্রেণীকক্ষে আছি, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। আমি দোকানে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য শপ। এখন কথাটা হচ্ছে, স্যার আমরা এগুলো পড়ে কিভাবে উপকৃত হব? উপকৃত আপনি হতে পারবেন। কিভাবে পারবেন? এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করা শিখতে হবে। যেমন হোটেল, তাহলে হোটেলের পূর্বে অ্যাড বসবে। সিনেমা হল, এর পূর্বে অ্যাড বসবে। স্টেডিয়াম, এর পূর্বে অ্যাড বসবে। আই অ্যাম অ্যাট দ্য স্টেডিয়াম, আমি হোটেলে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য হোটেল। আমি সিনেমা হলে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য সিনেমা হল। আমি স্টেডিয়ামে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য স্টেডিয়াম। আমি হোটেলে থাকবো, আই উইল বি অ্যাট দ্য হোটেল। তাহলে এখানে আমরা ভিলেজ, সিটি আর টেম্পল অথবা মস্ক অথবা চার্চ, এটা একটু পড়েন যদি ফ্রি থাকেন। আমি গ্রামে আছি, আই অ্যাম ইন দ্য ভিলেজ। আই এম ইন দ্য ভিলেজ, আমি গ্রামে আছি, আমি গ্রামে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ভিলেজ। আমি গ্রামে থাকবো, আই উইল বি ইন দ্য ভিলেজ। আমি শহরে, আমি শহরে আছি, আই এম ইন দ্য সিটি। আমি শহরে ছিলাম, আই ওয়াজ ইন দ্য সিটি। আমি শহরে থাকবো, আই উইল বি ইন দ্য সিটি। আমি মসজিদে আছি, আই এম এট দ্য মস্ক। আমি মসজিদে ছিলাম, আই ওয়াজ এট দ্য মস্ক। আমি মসজিদে থাকবো, আই উইল বি এট দ্য মস্ক। তারপর প্লেগ্রাউন্ড, আই অ্যাম অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। আমি খেলার মাঠে আছি, আই এম এট দ্য প্লেগ্রাউন্ড। আমি খেলার মাঠে ছিলাম, আই ওয়াজ এট দ্য প্লেগ্রাউন্ড। আমি খেলার মাঠে থাকবো, আই বি এট দ্য প্লেগ্রাউন্ড। আমি পাহাড়ে আছি, আই এম অন দ্য হিল। আমি পাহাড়ে ছিলাম, আই ওয়াজ অন দ্য হিল। আমি পাহাড়ে থাকবো, আই উইল বি অন দ্য হিল। আমি বাসে আছি, আই এম অন দ্য বাস।
আমি বাসে ছিলাম, আই ওয়াজ অন দ্য বাস, আমি বাসে থাকবো, আই উইল বি অন দ্য বাস। থ্যাংক ইউ। এইভাবে আমরা ট্রেনে আছি, আই অ্যাম অন দ্য ট্রেন। আমি জাহাজে আছি, আই অ্যাম অন দ্য শিপ। আমি ব্যাংকে আছি, আই অ্যাম অ্যাট দ্য ব্যাংক। এখানে অ্যাট কেন হলো? ব্যাংকে তে, অর্থাৎ এ অ তে এমন বুঝালে সেখানে অ্যাড বসে। আই অ্যাম অ্যাট দ্য ব্যাংক, আমি ব্যাংকে আছি। আই ওয়াজ অ্যাট দ্য ব্যাংক, আমি ব্যাংকে ছিলাম। আই উইল বি অ্যাট দ্য ব্যাংক, আমি ব্যাংকে থাকবো। আই উইল বি অ্যাট দ্য ব্যাংক, আমি ব্যাংকে থাকবো। পুলিশ স্টেশন, আমি থানায় আছি। আই অ্যাম অ্যাট দ্য পুলিশ স্টেশন। আমি শপিং মলে আছি, আই অ্যাম অ্যাট দ্য শপিং মল। এই পিডিএফটা আপনার অবসর সময়ে আপনি একটু পড়বেন। এখানে দেখেন প্রিপোজিশনের সুন্দর কয়েকটা ব্যবহার দিয়েছি খুব সহজ করে। সমুদ্রে পানির নিচে ডুব দিয়ে দেখবেন ডুবুরিরা কিন্তু অনেক মূল্যবান মণিমুক্তা বা আরও অনেক কিছু তুলে নিয়ে আসে। খনির ভিতরেও কিন্তু আফ্রিকা মহাদেশে যে স্বর্ণের খনি বা যে কোনো তেলের খনি হোক, হীরার খনি, এখানে কিন্তু যারা মাইন ম্যান থাকে, খনিতে যারা কাজ করে, অনেক ঝুঁকি নিয়ে এগুলো তুলে নিয়ে আসে, এনে আমাদের কাছে সেগুলো প্লেস করে। এখানেও প্রেপোজিশনের ব্যবহার, তারপর এই যে যে ব্যবহারগুলো আমাদের অতি প্রয়োজনীয় সেন্টেন্স, বইতে একটু কঠিন করে লেখা থাকে, কিন্তু এখানে দেখেন অনেক সহজ করে তৈরি করে দিয়েছি। অনেক সহজ করে তৈরি করে দিয়েছি। কিভাবে সহজ? একটা বক্স করে দিয়েছি, যে কোনো বয়সের এটা বুঝতে পারবে। ইন মানে মধ্যে বা ভিতরে। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। তাহলে এখানে মিন মানে মধ্যে বা ভিতরে, আমি ঢাকা শহরের মধ্যে আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি রুমের ভিতরে আছি, আই অ্যাম ইন মাই রুম। অ্যাট কোথায় বসে? নির্দিষ্ট স্থান হলে অ্যাট বসে। আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল। আমি স্টেশনে আছি, আই অ্যাম অ্যাট স্টেশন। অন মানে হচ্ছে উপরে, আই অ্যাম অন দ্য বাস। আমি বাসের উপরে আছি, আই অ্যাম অন দ্য রুফ। আমি ছাদের উপরে আছি। আন্ডার মানে হচ্ছে নিচে, আমি গাছের নিচে আছি, আই অ্যাম আন্ডার দ্য ট্রি। ওভার মানে উপরে, আমি সেতুর উপরে আছি, আই অ্যাম ওভার দ্য ব্রিজ। এই প্রেপোজিশনের ব্যবহারগুলো একটু পড়ে ফেলবেন, দেখবেন আর কিচ্ছু লাগবে না। এখান থেকে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো। অন মানে হচ্ছে উপরে, অন মানে হচ্ছে উপরে, কথা বলে না। আর নিয়ার মানে হচ্ছে কাছে, আমি বাজারের কাছে আছি, আই অ্যাম নিয়ার দ্য মার্কেট। আমি বাজারের কাছে আছি, আই অ্যাম নিয়ার দ্য মার্কেট। তাহলে নিয়ার মানে হচ্ছে কাছে। এখন এই জায়গায় আমরা আরো দেখতে পাচ্ছি বাই মানে পাশে, বিসাইড মানেও পাশে। আমি নদীর পাশে আছি, আই অ্যাম বাই দ্য রিভার। আমি আমার ভাইয়ের পাশে আছি, আই অ্যাম বিসাইড মাই ব্রাদার। আমি দরজার পাশে আছি, আই অ্যাম বিসাইড দ্য ডোর। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে তাহলে বাই মানেও পাশে, আবার নিয়ার বিসাইড মানেও পাশে, কোথায় কোনটা ব্যবহার করব? মনে রাখতে হবে বাই মানে পাশে, এই বাইটা হচ্ছে একেবারে কাছাকাছি যখন বুঝায় তখন বাই ব্যবহার করতে হয়। আই অ্যাম বাই দ্য রিভার। আর যখন বিসাইড দিবেন, আমি দরজার পাশে আছি, তার মানে হচ্ছে আমি দরজা থেকে সামান্য একটু দূরে আছি। এখানে যদি আই অ্যাম বিসাইড দ্য ডোর এটা না বলে বলা হতো আই অ্যাম বাই দ্য ডোর, তখন ওরকম করে না, তখন এখানে একেবারে কাছাকাছি বুঝাতো। বাই মানে হচ্ছে খুব কাছে, আর বিসাইড মানে হচ্ছে একটু দূরে, পাশে হবে কিন্তু একটু দূরে, সেক্ষেত্রে বিসাইড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে বিসাইড ব্যবহার করতে হবে। বিটুইন মানে হচ্ছে মাঝে, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে। ও বাবা, কথা না, কথা দাও নাও, না তুমি নিয়ে চলে যাও, আমি ওই আঙ্কেলকে পড়াচ্ছি, কথা বলো না। নাও, এটা নিয়ে চলে যাও, যাও, নষ্ট করে না, ওটা অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে বাবা। যাও যাও। হ্যাঁ, কথা বলে না, কথা বলে না। তাহলে এখানে কি হলো?
বিটুইন, ইনসাইড, আউটসাইড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, অ্যাভোভ, বিহাইন্ড, অ্যাভোভ। প্রত্যেকটা কিন্তু দেখেন খুব ইম্পর্ট্যান্ট। এই যে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এইটা কিন্তু একটা ফ্রেজ, এটা একত্রে বসেছে। আমি শ্রেণীর সামনে আছি, আই অ্যাম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। আমি দোকানের সামনে আছি, আই অ্যাম ইন ফ্রন্ট অফ দ্য শপ। এই ইন ফ্রন্ট অফ মানে সামনে। যদি বলা হয় আমার বাড়ির সামনে একটি বাগান আছে, তখন কি হবে? আমার বাড়ির পাশে একটি বাগান আছে, দেখি এটা না, এটা না, তখন হবে দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। এটা নষ্ট হয়ে যাবে না, আমার কাছে আরেকটা দিচ্ছি। দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হোম বা ইন ফ্রন্ট অফ মাই হাউস। যদি বলা হয় স্কুলের সামনে একটি পুকুর আছে, স্কুলের সামনে একটি পুকুর আছে, তখন কি হবে? দেয়ার ইজ এ, There is a pond. দেয়ার ইজ এ পন্ড। In front of. এইগুলো তাহলে একটু পড়েন, এইগুলো I'm in front of the class. আমি শ্রেণীর সামনে আছি। আমি দোকানের সামনে আছি। I am in front of the shop. আমি গাড়ির পিছনে আছি। I am behind the car. আমি বাড়ির পিছনে আছি। I am behind the house. আমি মেঘের উপরে আছি। I am above the cloud. আমি টেবিলের উপরে আছি। I am above the table. তাহলে এখানে আমরা এই যে সেন্টেন্স গুলো তৈরি করেছি, এই সেন্টেন্স গুলো এক একটা স্ট্রাকচার মেনে তৈরি করা হয়েছে। অ্যাবভ মানে হচ্ছে উপরে, আমি মেঘের উপরে আছি, আমি টেবিলের উপরে আছি, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করি। বিলো মানে নিচে, ওভার মানে নিচে। এগুলো পড়ার পরে আমরা দেখেছিলাম গত ক্লাসে, এই দেখেন দেয়ারের ব্যবহার এবং ডাব্লিউএইচ এর ব্যবহার। আমি একটা সেমিনারে গিয়েছি, বড় একটা ঢাকা শহরে একটা স্কুলে। তো একটা মেয়েকে হঠাৎ করে আমি বললাম তুমি কি আমাকে ভালোবাসো? তো সে তো স্তম্ভিত হয়ে গেল যে স্যার হঠাৎ করে আমাকে কি বলে। তখন আমি বললাম ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি কি আমাকে ভালোবাসো। তখন সেই মেয়েটি হেসে বলল যে স্যার আমি আগে বুঝতে পারিনি। তো এই প্রশ্নটা কি হবে? তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? এই যে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস? আমি যদি এই প্রশ্নটাকে পাস্ট টেন্সে ব্যবহার করি, তুমি কি ভাত খেয়েছিলে, তখন কি হবে বলেন? Did you eat? ডিড ইউ ইট Did you রাইস? eat rice? তুমি কি স্কুলে গিয়েছিলে? Did you go to the school? ইয়েস। তুমি কি স্কুলে যাবে? Will you go to the school? উইল ইউ গো টু দ্য স্কুল? তুমি কি আগামীকাল স্কুলে যাবে? Will you go to the school tomorrow? টুমরো। তুমি কি আগামীকাল বাড়ি যাবে? Will you go to the home tomorrow? হ্যাঁ, হোমের আগে আমরা টু দিব না, এখানে হবে উইল ইউ গো হোম টুমরো। কারণ এই হোমটা হচ্ছে, Oh, হ্যাঁ উইল ইউ গো হোম টুমরো, হোমটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এই জন্য এই হোমের আগে কখনো টু দিতে নেই। তো যাই হোক, এখানে কি বললাম, তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ মি? তুমি কি আমাকে কথাটা বলবে? ডু ইউ টেল মি দ্য স্পিচ? তাহলে এখানে আমরা ডু দ্বারা প্রশ্ন করেছি, পাস্ট টেন্স হলে ডিড দ্বারা প্রশ্ন করব, আর ফিউচার টেন্স হলে শ্যাল বা উইল দ্বারা প্রশ্ন করব। ইংলিশে কথা বলতে গেলে প্রচুর আমাদের ডাব্লিউএইচ শিখতে হবে। এই যে বলছে হট মানে কি, হোয়াই মানে কেন, হুম মানে কাকে, হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়। হোয়ার দিয়ে একটা প্রশ্ন করেন তো, হোয়ার দিয়ে, এটা নষ্ট হয়ে যাবে। right. হোয়ার আর ইউ ফ্রম, অথবা হোয়ার আর ইউ গোয়িং নাও, হোয়ার ইজ ইউর হোম, হোয়ার ইজ ইউর মাদারল্যান্ড, হোয়ার ইজ ইউর বার্থল্যান্ড। বার্থল্যান্ড মানে হচ্ছে জন্মভূমি, মাদারল্যান্ড বার্থল্যান্ড সেম কথা। এরপর বলছে হোয়েন মানে হচ্ছে কখন, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কখন। তাহলে হোয়েন শব্দের অর্থ যদি হয় কখন, এরপর আমরা আরেকটা জিনিস দেখব, হোয়েন মানে কখন, আবার আরেকটা হয় হোয়েন মানে হচ্ছে যখন। হোয়েন মানে কখনো হয়, আবার হোয়েন মানে কিন্তু যখনও হয়। এটা আমরা একটু দেখব। বলছে হুম মানে কাকে, হাউ মানে কিভাবে বা কেমন করে, হুইচ মানে কোনটি, কোন কলমটি তুমি চাও। দেখেন এই ডাব্লিউএইচ গুলো আমরা কিন্তু তেমন একটা পারি না।
এই 10 নাম্বার পর্যন্ত আমরা পারি। হু মানে কে। আবার আরেকটা আছে ফর হট, কিসের জন্য। হাউ মেনি কতগুলা। হাউ মাচ কি পরিমাণ। হাউ অপেন কতদিন। হাউ লং কতক্ষণ। হাউ মাচ লঙ্গার আর কতক্ষণ। হাউ ফার কত দূর। হাউ ফাস্ট কত দূর। হট টাইম সময় কত। অ্যাট হুইচ এজ কত বছর বয়সে। হাউ মেনি টাইমস কতবার। এইটা দিয়ে যদি প্রশ্ন করি তুমি কতবার চা খাও, বা তুমি দিনে কতবার চা খাও। হাউ মেনি টাইমস ডু ইউ টেক টি। Do you take tea? হ্যাঁ, ইন এ ডে মানে একদিনে তুমি কতবার চা খাও। তুমি একদিনে কতবার ফেসবুক ব্যবহার করো। হাউ মেনি টাইমস How many times do you use Facebook in a day? ইন এ ডে। তাহলে দেখেন আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু কথা বলা শিখে যাচ্ছি। এই যে তুমি দিনে কতবার চা খাও, তুমি দিনে কতবার ফেসবুক ব্যবহার করো, এগুলো আমরা ইংলিশে ডু দ্বারা প্রশ্ন করব। আমি বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না সেখানে ডু ব্যবহার করতে হয়। আর যেখানে অক্সিলারি ভার্ব থাকে সেখানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা যায়। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই বাক্যটাকে যদি বলা হয় আমি কি ভাত খাচ্ছি, তখন হবে অ্যাম আই ইটিং রাইস। অ্যাম আই ইটিং রাইস। যাই হোক, এখানে দেখেন শেষের দিকে আমি কয়েকটা স্পোকেন কনভারসেশন দিয়েছি। আজ আপনি কেমন আছেন, হাউ আর ইউ টুডে। আমি আজ ভালো আছি, আপনি কেমন আছেন। আই অ্যাম ফাইন টুডে অ্যান্ড ইউ। হাউ ইজ ইউর ফাদার টুডে, আজ আপনার বাবা কেমন আছেন। আজ আমার বাবা ভালো আছেন, মাই ফাদার ইজ ফাইন টুডে। আজ আপনার মন কেমন আছে। হাউ ইজ ইউর মাইন্ড টুডে, আজ আমার মন ভালো নেই, মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে। আজকের আবহাওয়া কেমন। হাউ ইজ টুডেস ওয়েদার, আজকের আবহাওয়া গরমও না ঠান্ডাও না। টুডেস ওয়েদার ইজ নাইদার হট নর কোল্ড। আপনি এখানে কেন। ওয়াই আর ইউ হেয়ার, আমি একটা কাজে এখানে এসেছি। আই অ্যাম হেয়ার ফর আ পারপোজ। যাই হোক, এই বাক্যগুলো আমরা এখান থেকে একটু দেখে নেবেন। দেয়ারের ব্যবহার দেখেছিলাম। আমি এটা শেষ করে আমি নতুন একটা জায়গায় যেতে চাই। আপনি এখানে একটা প্যাসেজও খুব সুন্দর করে করেছিলেন, দেয়ারের ব্যবহার করে যে প্যাসেজটা রয়েছে বাংলা থেকে ইংলিশ করা। এখানে দেয়ারের আরও অনেক ব্যবহার আছে, হ্যাঁ, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটাও একটু দেখবেন। খুব সহজ করে এগুলো তৈরি করে দিয়েছি, একবার পড়লেই যে কেউ এটা বুঝতে পারবে। এই যে সেই প্যাসেজটা দেখেন, এটা করেছিলেন এই যে নদীর কাছে একটি ছোট্ট গ্রাম আছে, গ্রামের চারপাশে অনেক গাছ আছে, গ্রামের মাঝখানে একটি স্কুল আছে এবং স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে। গতকাল গ্রামে একটি বড় মেলা ছিল, মেলায় অনেক দোকান ছিল, সঙ্গীত ও নাচের একটি মঞ্চ ছিল। যাই হোক, এইগুলো দেখেন, এখানে দেখেন হাতে ধরো। এইগুলো তাহলে এখান থেকে করার পরে আমরা কি করব, আমরা এই দেয়ারের ব্যবহার এবং এই যে বলছে যে ছোট্ট একটি ঘর আছে যেখানে রাফি এবং তার পরিবার থাকে। তাহলে ছোট্ট একটি ঘর আছে, দেয়ার ইজ এ স্মল হাউস হোয়ার, যেখানে রাফি লিভস উইথ হিজ ফ্যামিলি, রাফি তার পরিবার নিয়ে থাকে। এখানে আমরা বলছি একটা জিনিস হাউস, একটা জিনিস হাউস, তাই দেয়ার ইজ ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ ব্যবহার করা হয়েছে। ওই ঘরে 3টি কক্ষ আছে, দেয়ার আর 3 রুমস ইন দ্যাট হাউস। এখানে একাধিক জিনিস, তাই এখানে রুমস হয়েছে। তাই এখানে কি হয়েছে বলেন, রুমস হয়েছে। হ্যাঁ, যাই হোক, এই দেয়ারের ব্যবহার এই পিডিএফটার মাধ্যমে আমরা অনেকগুলো সহজ সেন্টেন্স তৈরি করতে পারবো। ডাব্লিউএইচ পাবো, প্রেপোজিশনের ব্যবহার পাবো, দেয়ারের ব্যবহার পাবো, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ব্যবহার পাবো। 5টা গ্রামারের আইটেম অতি সহজে অল্প সময়ের ভিতরে আমরা শিখতে পারতেছি এবং সেটা আমাদের চোখের সামনেই আছে। আমরা দেখতে পারতেছি যে এই পিডিএফটার মাধ্যমে আমরা এই বাক্যগুলো খুব সহজে তৈরি করতে পারছি, এরকম করে না। তাহলে আমরা এখান থেকে এই পিডিএফটা পড়লে এই 5টা জিনিস আমরা খুব সহজে তৈরি করতে পারবো। এরপর দেখেন, আজকে একটা নতুন পিডিএফ তৈরি করেছি, এটা একটা ইসের থেকে নেওয়া। এখান থেকে আমরা খুব সহজে, এবং এটা অনেক লম্বা একটা পিডিএফ, এটা পড়লে আমাদের ইংলিশে কথা বলতে গেলে আর তেমন কোনো কিছু প্রয়োজন হবে না। এগুলো আমরা এখান থেকে করব এবং অনেক লম্বা, আমি প্রতিদিন অল্প অল্প করে এখান থেকে পড়াবো। এই যে বলছে যে বেসিক স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স, বা বিগিনার্স না, এখানে সবার জন্য এটা প্রয়োজন। দেখেন,
এখানে প্রথমে আমরা যারা বিগিনার রয়েছে তাদের, যারা সাবজেক্ট চেনে না সাবজেক্ট চেনার উপায়, অবজেক্ট চেনে না অবজেক্ট চেনার উপায়, ভার্ব চেনে না, তাদের জন্য এগুলো আপনি জানেন সবই, এগুলো এখানে দরকার নেই। তারপরও পারলে রিডিং পড়বেন। আমি যে বিষয়টা দেখাবো, এই যে ডু ভার্ব, ডু ভার্বের ভিতরে থাকে ডু, ডাজ, ডিড। বি ভার্বের ভিতরে থাকে অ্যাম, ইজ, আর, অজয়ার, বি, বিন, বিং। হ্যাঁ, কথা বলে না। হ্যাভ ভার্বের ভিতরে থাকে হ্যাভ বা হ্যাজ, হ্যাড। আচ্ছা, এখানে কি থাকে? মডাল অক্সিলারি ভার্ব রয়েছে, সেমি মডাল অক্সিলারি ভার্ব রয়েছে। এর প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্ট্যান্ট, এবং এর প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা অনেক কিছু শিখতে পারবো। তার ভিতরে মেইন থাকবে হচ্ছে হাউ টু মেক এ লং সেন্টেন্স, কিভাবে লম্বা সেন্টেন্স তৈরি করা যায়। এখানে একটা লিখেছি, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে। মডাল অক্সিলারি ভার্বের তালিকা, কি কি মডাল অক্সিলারি ভার্ব থাকে আমরা একটু দেখব। যেমন মডাল অক্সিলারি ভার্ব থাকে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, উড রেদার, হ্যাড বেটার। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এই মডাল অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে খুব সুন্দর করে শিখতে হবে। 18টি মডাল এবং সেমি মডাল রয়েছে। এই মডাল এবং সেমি মডালগুলো আমরা শিখব। এরপর দেখেন, এই পার্সনটা আজকে আপনাকে একটু দেখাবো। পার্সনের বাংলা অর্থ হচ্ছে পুরুষ। ইংরেজি ভাষায় পার্সন 3 প্রকার। ইংরেজি ভাষায় পার্সন কয় প্রকার? 3 প্রকার। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, আমি পড়াচ্ছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই পার্সন গুলো একটু দেখেন, এখানে কি সংজ্ঞাটা একটু দেখেন, আমি দেখাচ্ছি। পড়াচ্ছি। পড়াচ্ছি, মার কাছে নিয়ে। পড়াই দিতে হবে, পড়াই দিতে হবে। আমার পড়াতে দিবা না, আমি আগে কি অফিস হয়ে যাবে, তবে 7 ঘন্টা কথা বলে। আমি পড়াই দিয়ে যাচ্ছি। এই পড়তে আমেরিকা থেকে ক্লাস করতেছে, পড়াম করলে কিন্তু তারি ভাই একটু আসলে আমি ওই গ্রামের বাড়িতে এসেছি, তো আমার বাচ্চাটা আজকে একটু ইয়ে করতেছে, এই জন্য অনেকদিন দেখে না, আর কাছে পেয়ে মানে খুবই বিরক্ত করতেছে। হ্যাঁ, আর পায় না তো অনেকদিন, এই জন্য আজকে মেলা দিন পরে পেয়ে এসে আমার কাছের থেকেই মোটে যেতে চাচ্ছে না। আচ্ছা, এমনটি হয় না, স্বাভাবিক, তো আজকে একটু ই করতেছে। তো এখানে পার্সন মানে হচ্ছে পুরুষ। তো এই পার্সনটা ইংরেজি ভাষায় খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য যখন বলি, তখন পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, অথবা কোনো ব্যক্তির নাম, সেক্ষেত্রে ভার্বের পরে কিন্তু আমরা এস বা ইয়েস ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা ভার্বের পরে এস বা ইয়েস ব্যবহার করি। কেমন ভাবে সেটা করি? যেমন আমরা অনেক সময় বলি সে ভাত খায়, হি ইটস রাইস। এই হিটা হচ্ছে থার্ড পার্সন। তো এখানে পার্সনটা খুবই সহজভাবে বোঝানো হয়েছে, কেমন দেখেন। ফার্স্ট পার্সন হচ্ছে সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে
ফার্স্ট পারসন বলে। আমি, আমরা বা আমার সাথে সম্পর্কিত যে শব্দগুলো এইগুলোকে পারসন বলে, ফার্স্ট পারসন বলে। এইগুলোকে কি বলে? ফার্স্ট পারসন বলে। এখন এই যে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনের ভিতরে কি কি থাকে আমরা কিভাবে চিনব? আমরা কিভাবে চিনব? আমরা চিনব কিভাবে? এখানে পার্সনটা আমরা আইডেন্টিফাই করছি। যেমন আই মানে আমি, উই মানে আমরা, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, মাই মানে আমার, আওয়ার মানে আমার। সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পারসন বলে। আ দিয়ে যত শব্দ বাংলায় আ রয়েছে না, সেই আ দিয়ে যত শব্দ সবগুলোকে ফার্স্ট পারসন। যেমন আমার, আমি, আমাদেরকে, আমাকে, আমাদের, এইগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আই, উই, মি, আস, মাই, আওয়ার। এখন এই আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। কিন্তু আবার যদি বলা হয় এটি আমার কলম, দিস ইজ মাই পেন। এক জায়গায় হচ্ছে আমার একটি কলম আছে, আই মানে আমি না, তখন হবে আমার। আই হ্যাভ এ পেন, এই আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কিন্তু যদি বলা হয় এই কলমটি আমার, এই আমার শব্দটা যখন শেষে বসবে তখন এই মাই মানে আমার, এবং এইটা হয়ে গেল অবজেক্টিভ ফর্ম, দিস ইজ মাই পেন। এখানে আবার পজিটিভ শিখতে হবে, পজিটিভ ওয়ান, পজিটিভ টু, মানে পার্সন এবং কেস, কেস মানে হচ্ছে কারক, একই সঙ্গে এগুলো শিখতে হবে। তো কি বললাম একটু মনে রাখবো আমরা। ফার্স্ট পারসন মানে হচ্ছে উত্তম পুরুষ। আ দিয়ে যত শব্দ বাক্যে, সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পারসন বলে। আই মানে আমি, আমরা ইংরেজি হচ্ছে উই, মি মানে আমাকে, আস মানে আমাদের, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের। তাহলে এই বাক্যগুলো এইভাবে একটু শিখতে হবে। সেকেন্ড পারসন কি হবে? সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত, তোমার, ত দিয়ে যত শব্দ এইগুলোকে সেকেন্ড পারসন বলে। কি বলে? সেকেন্ড পারসন বলে। যেমন ইউ মানে তুমি, তোমরা ইংরেজি কি হবে? ইয়োর, তোমাকে ইউ, তোমাদেরকে ইউ। তাহলে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি আ দিয়ে যত শব্দ, আ দিয়ে আমার, আমাকে, আমাদেরকে, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ত দিয়ে যত শব্দ সেগুলো হচ্ছে সেকেন্ড পারসন। সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পারসন বলে। যেমন ইউ মানে তুমি, ইয়োর মানে তোমরা, ইউ মানে তোমাকে, ইয়োর মানে তোমাদেরকে, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। থার্ড পারসন কি হবে? সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি বাদে যত শব্দ রয়েছে সেগুলোকে থার্ড পারসন বলে। সেগুলোকে কি বলে? থার্ড পারসন বলে। যেমন সে পুরুষ, হি, সে মহিলা, শি, তারা। অনেকে বলে যে স্যার তারা কি থার্ড পারসন? অবশ্যই, এটা থার্ড পারসন প্লুরাল। হি মানে হচ্ছে সে, আর দে মানে হচ্ছে তারা। সে, তারা। তাহলে সে যদি থার্ড পারসন হয়, তারাও থার্ড পারসন, কিন্তু এটা থার্ড পারসন প্লুরাল। তাকে, তাদেরকে, হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের। এছাড়াও করিম, ইব্রাহিম, অটার, বুক, বাংলাদেশ সহ সকল নাউনই থার্ড পারসন। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা কিছু থাকবে সব হচ্ছে থার্ড পারসন। এটা আপনি আরও একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। একটা বিষয় দেখেন, আপনি যে রিসার্চ করছেন বা যা নিয়ে পড়াশোনা করছেন, কোনো জিনিস একবারে কিন্তু ক্লিয়ার হয় না। দুইবার, তিনবার, চারবার পড়বেন, দেখবেন সেই বিষয়গুলো মনে থাকবে। লেখাপড়ার যে কোনো অধ্যায় আপনি প্রথমবার টেন্স পড়বেন, বেশি ক্লিয়ার হওয়া যাবে না। এই জন্য দেখবেন অনেক কোম্পানিতে উল্লেখ করে দেয় যে এই কোম্পানিতে তাদেরকেই চাকরি দেওয়া হবে যাদের পূর্বের অভিজ্ঞতা আছে। কেন বলে? কারণ অভিজ্ঞতাটা হচ্ছে মেন জিনিস। আর অভিজ্ঞতা কিভাবে হয়? অভিজ্ঞতা কোনো কাজ করতে 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 অভিজ্ঞতা হয়। মনে করেন আমি একজন ড্রাইভার, এখন আমি একটা বাস বা ট্রাক, একটা লরি চালাই। আমার জায়গায় যদি হঠাৎ করে নতুন একজনকে বসিয়ে দেয়, সে কি পারবে? পারবে না। এখানেও ঠিক তাই, এই পার্সনটা আরও একবার পড়বেন। এরপরে নাম্বার, নাম্বার আমি পড়াবো না, এটা খুবই সহজ, আপনি নিজে নিজেই জানেন যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে নাম্বার বলে। যেমন একটি কলম, এ পেন, তিনটি কলম তখন হবে থ্রি পেন্স,
3টি কলম, তখন কি হবে? 3 পেন্স। একটি কুকুর, এ ডগ। 5টি কুকুর, 5 ডগস। 5 ডগস, হ্যাঁ, এইভাবে। এই যে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। এইভাবে একটি কলম, এ পেন। একজন মানুষ, এ ম্যান। একটি কুকুর, এ ডগ। একটি বই, এ বুক। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে পুরুষ। এগুলো প্লুরাল নাম্বার, বহু বচন। এই যে 2 পেন্স, 2টা কলম। 3জন মানুষ, 3 মেন। 5টি কুকুর, 5 ডগস। অনেক বই, মেনি বুকস। অনেক বই, মেনি বুকস। দে মানে তারা। দে মানে কি হবে? তারা। উই মানে কি হবে? উই মানে আমরা। করিম এবং ইব্রাহিম, করিম অ্যান্ড ইব্রাহিম। মানুষগুলো, মেন। বইগুলো, বুকস। মনে রাখতে হবে, নাউন ও প্রোনাউনের পার্সন ও নাম্বার হয়ে থাকে। নাউন ও প্রোনাউনের পার্সন ও নাম্বার হয়ে থাকে। তাই বলছে নাউন ও প্রোনাউনের পার্সন ও নাম্বার হয়ে থাকে। আচ্ছা, অন্য কোনো পার্টস অফ স্পিচের পার্সন ও নাম্বার হয় না। অন্য কোনো পার্টস অফ স্পিচের পার্সন ও নাম্বার হয় না, শুধুমাত্র নাউন ও প্রোনাউনের পার্সন ও নাম্বার হয়। নাউনের নাম্বার হয় কেমন? একটি কলম, এ পেন। অনেকগুলো কলম, তখন হবে মেনি পেন্স। মেনি পেন্স, অনেকগুলো কলম। আচ্ছা, আই উই হলো ফার্স্ট পারসন, আর ইউ হলো সেকেন্ড পারসন, বাকি সব হলো থার্ড পারসন। আমি এগুলো পরে দেখাবো, এগুলো পড়বেন, কিন্তু এখানে এই যে আই এর ক্ষেত্রে সবসময় আই অ্যাম হয়, পাস্ট টেন্সে আই ওয়াজ, আর প্রেজেন্ট পারফেক্টে হবে আই হ্যাভ, অথবা প্রেজেন্ট ইনডেফিনিটেও হয় আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ, আমার আছে। উই এর ক্ষেত্রে সবসময় আর হয়, উই আর, উই ওয়ার, উই হ্যাভ, উই হ্যাভ। ইউ এর ক্ষেত্রে সবসময় আর হয়, ইউ আর, ইউ ওয়ার, ইউ হ্যাভ। সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট সহ সকল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ, অজ অথবা হ্যাজ হয়। সকল থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে এর ক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ হয়। মনে রাখার সহজ উপায় কি বলেছে দেখেন, অ্যাম শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি এর ক্ষেত্রে হয়। ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়, বাকি সব ক্ষেত্রে আর হয়। অস শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আমি এবং থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে ওয়ার হয়। মনে রাখবেন, সিঙ্গুলার হলে ওয়াজ হয়, আই ওয়াজ, হি ওয়াজ। কিন্তু দে, দে মানে তারা, এখানে কখনোই দের পরে ওয়াজ হবে না, দে ওয়ার হবে, দে ওয়ার। এইভাবে আমরা দেখব। এরপর দেখেন, আজকে মূলত এইটাই আমি দেখাতে চাচ্ছিলাম। আমি হই, আই অ্যাম। আমি ছিলাম, আই ওয়াজ। আমার আছে, আই হ্যাভ। আমার ছিল, আই হ্যাড। এখন এটা তো আপনি পারেন, আমিও পারি, একটা নিউ লার্নার্স, একজন প্রাইমারির স্টুডেন্টও পারবে। কিন্তু আমাদেরকে কি শিখতে হবে? আমাদেরকে শিখতে হবে আমি হই, এখানে একটু বড় করতে হবে। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন দিজ স্কুল। এই স্কুলের আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। এখানে বাক্য এইভাবে আমরা তৈরি করলাম, আমি হই, আই অ্যাম। আমি ছিলাম, আই ওয়াজ। আমার আছে, আই হ্যাভ। আমার ছিল, আই হ্যাড। আমার ছিল, আই হ্যাড। আচ্ছা, এরপর বলছে আমরা হই, উই আর। আপনি বলতে পারেন আমরা হই ডাক্তার, আমরা হই কৃষক, আমরা হই জেলে। উই আর ফার্মার্স, উই আর ডক্টরস, উই আর ইঞ্জিনিয়ার্স, উই আর টেইলর, উই আর ফিশারম্যান, উই ওয়ার ফিশারম্যান। হ্যাঁ, এখান থেকে আমরা এইভাবে বাক্যগুলো তৈরি করব। তুমি হও, ইউ আর। তারা হয়, দে আর। তোমার আছে, ইউ হ্যাভ। তোমার ছিল, ইউ হ্যাড। তোমার একটি মোটর বাইক ছিল, ইউ হ্যাড এ মোটর বাইক। তোমার একটি মোবাইল ছিল, ইউ হ্যাড এ মোবাইল। এইভাবে এখান থেকে বাক্যগুলো আমরা বড় করব। এরপর দেখেন, এখানে আরো বিভিন্ন ভার্ব দিয়েছি, যেমন ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। ডু ভার্বের 5টা ফর্ম দিয়েছি। দেখেন, বেস ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড,
পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডুইং, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাজ। তদ্রূপভাবে বিকাম, বিকেম, বিকাম, বিকামিং, বিকামস, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ। হ্যাভ, হ্যাড, হ্যাভিং, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। এইগুলো আমরা এইভাবে দেখব। শ্যাল, উইল, মে, মাস্ট ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব ছাড়া ইংরেজিতে যত ভার্ব আছে তাদের সবারই 5টি করে রূপ দেওয়া আছে। ব্যতিক্রম শুধুমাত্র বি ভার্বের রূপ হলো 7টি, যেমন অ্যাম, ইজ, আর, অজয়ার, বি, বিন, বিং। এইগুলোর রূপ একটি ভিন্ন। যেমন অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম হবে অজয়ার, বি, বিন, বিং, বি, বিন, বিং। এরপর বলছে বেস ফর্ম বি, পাস্ট ফর্ম অজয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিং, বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ইজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাজ, অ্যাম। এরপর দেখেন এখানে বাংলায় ক্রিয়ার শেষে কি কি থাকে এগুলো দিয়েছি, এইগুলো আমরা পড়ব। আমি করি, আই ডু, আমরা করি, উই ডু, এগুলো আপনি সবই পারবেন। আমরা এখানে চলে যাব মডাল সেমি মডাল দিয়ে যে বাক্যগুলো আছে, অনেক বড় একটা সুন্দর শীট, এইগুলো আমরা পড়ব। আমি করি, আই ডু, আমি করিতেছি, আই অ্যাম ডু, ওই আই অ্যাম ডুইং, এগুলো তাহলে একটু পড়বেন প্লিজ। আমি করি, আই ডু। আমি করতেছি, আই এম ডুইং। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। আমি করেছিলাম, আই হ্যাভ ডান। আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করব, আইল ডু। আমি করতে থাকবো, আইল বি ডুইং। আমি করতে পারি, আই মে ডু। আমি করতেও পারি, আই মাইট ডু। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা প্রয়োজন, আই নিড টু। আই নিড টু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমি করতাম, আই উড ডু। আমি করতাম, আই ইউজ টু ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। এখানে আপনি প্রত্যেকটা জায়গায় দা ওয়ার্ক একটা অবজেক্ট জুড়ে দিতে পারেন। যেমন আমি করি, এখানে বলতে পারেন আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। লাস্টের সেন্টেন্সটা বলেছেন আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। এখানে বলতে পারেন আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এরপর দেখেন এইগুলো পড়ব। এগুলো কিন্তু মডাল এবং সেমি মডাল জুড়ে একত্রে করা হয়েছে, মডাল এবং সেমি মডাল সহকারে একত্রে করা হয়েছে। আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। আমার করা প্রয়োজন ছিল, আই নিড হ্যাভ ডান। হ্যাঁ, এগুলো পড়েন তাহলে। আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। আমার করার প্রয়োজন ছিল, আই নিড হ্যাভ ডান। হুম। আমার করার কথা ছিল, আই এম সাপোজ টু ডু। আমার করার আমার করার কথা, আই এম সাপোজ টু ডু। আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। আমার করতে ইচ্ছে করে, আই ফিল লাইক ডুইং। আমাকে দিয়ে করায়, আই মেক হিম। আমি তাকে দিয়ে করাই, আই মেক হিম ডু। আমি তাকে দিয়ে করেছিলাম, আই মেড হিম ডু। আমি তাকে দিয়ে করাবো, আইল মেক হিম ডু। আমি তাকে করতে দিই, আই লেট হিম ডু। আমি তাকে করতে দিয়েছিলাম, আই লেট হিম ডিড। আই লেট হিম ডু, আই লেট হিম ডিড। লেট মানে অনুমতি দেওয়া। ইয়া আমি তাকে করতে দিব, আই লেট হিম ডু। আমি তাকে করতে দিব, দেখেন এইটাকে যদি বলা হয় আমি তাকে খেতে দিব, আমি তাকে ঘুমাতে দিব, আমি তাকে যেতে দিব। আই লেট হিম ইট, আই লেট হিম গো। যদি বলা হয় আমি তাকে আই লেট লিখতে হিম দিব, প্লে। আমি তাকে লিখতে দিব। আই লেট হিম রাইট। হুম। আচ্ছা, তারপর কি বলছেন? আহ, এখানে আরো বলেছে দেখেন, এখানে বলা হচ্ছে যে লেট মানে অনুমতি দেওয়া। লেট শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। এখন এই লেট দিয়ে আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারি। এই লেট দিয়ে অনেক বাক্য, যেমন আমি তোমাকে খেতে দেই, আই লেট ইউ ইট। আমি তাকে খেতে দেই, আই লেট হিম ইট। লেটের একটা ক্লাস আমি নিব একটা সময়। আমি তাকে করতে দেই, এই লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, আই লেট হিম ডু। আমি তাকে কাজটি করতে দেই, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক।
আমি তাকে ঢাকায় যেতে দেই, আই লেট হিম গো টু ঢাকা। আই লেট হিম গো টু ঢাকা। এই লেটের অনেকগুলো ব্যবহার। এরপর দেখেন ইংরেজিতে কিছু ভার্ব আছে যাদের শেষে করা থাকে, করা। যেমন আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি পছন্দ করি, আই লাইক। আমি নির্বাচন করি, আই সিলেক্ট। আমি যুদ্ধ করি, আই ফাইট। আমি গ্রহণ করি, আই অ্যাকসেপ্ট। উইয়ার মানে পরিধান করা। চিট মানে তিরস্কার করা। থ্রো মানে নিক্ষেপ করা। বেট মানে প্রহার করা বা কাউকে মারা। এরপর দেখেন এখানে এগুলো আমরা পড়বো। বিকাম মানে হওয়া। আমি হই, আই বিকাম। আমি হচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম বিকামিং। প্লিজ স্টার্ট নাও। আমি হই, আম বিকাম। আমি হচ্ছি, আম বিকামিং। আমি হয়েছি, আই হ্যাভ বিকাম। আমি হয়েছিলাম, আই বিকেম। আমি হয়েছিলাম, আই হ্যাড বিকাম। আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিকামিং। আমি হব, আই উইল বি বিকাম। আমি হতে থাকবো, আই উইল বিকামিং, আই উইল বি বিকামিং। আমি হতে পারি, আই ক্যান বিকাম। আমি হতে পারতাম, আই কুড বিকাম। আমি হতে পারি, আই মে বিকাম। আমি হতে পারতাম, আই মাইট বিকাম। আমার হওয়া উচিত, আই শুড বিকাম। আমি অবশ্যই হব, আই মাস্ট বিকাম। আমি হতাম, আই উড বিকাম। আমি হতাম, আই ইউজ টু বিকাম। আমাকে হতে হবে, আই হ্যাভ টু বিকাম। আমাকে হতে হয়, আই অ্যাম টু বিকাম। আমার হওয়া দরকার, আই নিড বিকাম। আই নিড বিকাম। তাহলে এখানে আমরা বিকাম দিয়ে বাক্যগুলো সেরে নিলাম। বিকাম। এরপর দেখেন আরো এখানে বলছে যে ভার্বের শেষে হওয়া থাকলে অগ্রসর হওয়া, উপস্থিত হওয়া, দৃষ্টিগোচর হওয়া, প্রসিড, অ্যাটেন্ড, অ্যাপিয়ার, এগুলো হচ্ছে হওয়া। এরপর গিভ দিয়ে বলেছে বাক্যের শেষে সাবজেক্ট আই হবে এবং ভার্ব গিভ হবে, কিন্তু অনেকভাবে বিভিন্নভাবে আমরা এগুলো করব। যেমন আমি দেই, আই গিভ। আমি দিচ্ছি, আই অ্যাম গিভিং। আমি একটা কলম দেই, আই গিভ এ পেন। আমি একটা কলম দিচ্ছি, আই অ্যাম গিভিং এ পেন। আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন। আমি একটা কলম দিয়েছি, আই হ্যাভ গিভেন এ পেন। এগুলো একটু পড়বো আমরা। আহ, আমি দিই, আই গিভ। আমি দিতেছি, আই এম গিভিং। আমি দিয়েছি, আই হ্যাভ গিভিং। আমি দিয়েছিলাম, আই আই গেভ। হুম। আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, আই হ্যাড গিভেন। আমি দিচ্ছিলাম, আই ওয়াজ গিভিং। আমি দিব, আই উইল গিভ। আমি দিতে থাকবো, আই উইল বি গিভিং। আমি দিতে পারি, আই ক্যান গিভ। আমি দিতে পারতাম, আই কুড গিভ। আমি দিতে পারি, আই মে গিভ। আমি দিতে পারতাম, আই মাইট গিভ। আমার দেয়া উচিত, আই শুড গিভ। আমার দেয়া প্রয়োজন, আই নিড গিভ। আমি অবশ্যই দিব, আই মাস্ট গিভ। আমি দিতাম, আই উড গিভ। আমি দিতাম, আই ইউজ টু গিভ। আমাকে দিতে হবে, আই হ্যাভ টু গিভ। আমাকে দিতে হয়, আম টু গিভ। আমাকে দিতে হয়েছিল, আই হ্যাড টু গিভ। আমাকে দিতে হয়েছিল, আমাকে দিতে হয়েছিল, তখন আই হ্যাড টু গিভ। আমাকে দিতে হয়েছিল। হুম। তাহলে এই যে শব্দগুলো দিতে হয়েছিল, খেতে হয়েছিল, যেতে হয়েছিল, এখানের এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে গঠন করব যেভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন একটা কথা রয়েছে। কথাটা হচ্ছে কি, আমরা এত সহজ নিয়ম জানার পরেও কেন অপরের সামনে ফ্লুয়েন্টলি মানে ভয়শূন্যভাবে বীরত্বের সাথে আমরা কথা বলতে পারি না? এর একটা মূল কারণ হচ্ছে আমাদের কথা বলাটা আমরা কখনো প্র্যাকটিস করি না। আমাদেরকে এই বাক্যগুলো অপরের সামনে তুলে ধরতে গেলে প্র্যাকটিস করতে হবে। এগুলো নিজে নিজে বলতে হবে। আমাকে দিতে হয়েছিল, আই হ্যাড টু গিভ। আমাকে তাকে একটা কলম দিতে হয়েছিল, আই হ্যাড টু গিভ হিম আ পেন। আমাকে তাকে 10,000 টাকা ধার দিতে হয়েছিল। আমাকে গতকাল একটা কলম দিতে হয়েছিল। এই যে বিভিন্ন ধরনের বাক্য একটা স্ট্রাকচার শিখে আমরা যদি প্র্যাকটিস করি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। দেয়ার উইল বি সো মেনি মিস্টেকস, বাট ইউ শুডেন্ট মাইন্ড দিস মিস্টেক। এই মিস্টেকগুলো আপনার মনে করলে চলবে না। এই মিস্টেকগুলো আপনাকে ওইভাবে মনে নিলে চলবে না। কি করতে হবে? মিস্টেকগুলো থেকে অনেক রকমের শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? মনে রাখতে হবে ভুল মানুষের জন্য স্বাভাবিক। টু আর ইজ হিউম্যান। ভুল করা মানুষের পক্ষে স্বাভাবিক
এই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে আবার নতুন করে, মনে করেন আপনি কথা বলতে গেলে একটা ভুল হলো, আমি ভুলটা ধরিয়ে দিলাম, ওই ভুলটা যেন পুনর্বার না হয় সেই দিকে খেয়াল করতে হবে। আর এই যে বাক্যগুলো তৈরি করে দিচ্ছি যে আমি দিতেও পারি, দেখেন আই মে গিভ, তাহলে স্ট্রাকচার দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমি খেতেও পারি, আই মে ইট, আমি যেতেও পারি, আই মে গো, আমি ঘুমাতেও পারি, আই মে স্লিপ। অর্থাৎ আমি যেভাবে দেখাই দেই এইভাবে আপনি কারোর সাথে হোক বা না হোক নিজের সাথে নিজে কথা বলেন, দেখবেন অল্প সময়ের ভিতরে একটা পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন। এরপর কি বলছে? এরপর বলছে আমার দেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গিভেন, আমার দেওয়া প্রয়োজন ছিল, আই নিড হ্যাভ গিভেন, আমার দেওয়ার দরকার ছিল, আই আই অ্যাম সাপোজ টু গিভ, সরি আমার দেওয়ার কথা। আমি একটা জায়গায় আপনাকে দেখিয়েছিলাম সাপোজ টু, সাবজেক্টকে কোনো কিছু দেওয়ার কথা, করার কথা, খাওয়ার কথা, সেক্ষেত্রে সাপোজ টু ব্যবহার করা হয়। আমার দেওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গিভ, আমার খাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু ইট। এইগুলো হচ্ছে সাপোজ টু এর ব্যবহার। দেখেন আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি গিয়েছি, আই হ্যাভ গন। যাই হোক, এখানে অনেকগুলো দিয়েছে যে আমি করি, আই ডু, আমি করছিলাম, আমি করেছিলাম, আই ডিড। এগুলো কিন্তু অতি সহজ, কিন্তু এখান থেকে আমাদের বাক্য তৈরি করতে গেলে কি করতে হবে? আমাদেরকে নতুন নতুন কিছু করতে হবে। আমি করি, আই ডু, আমি করেছিলাম, আই ডিড, আমি করব, আই উইল ডু, আমি করছি, আই অ্যাম ডুইং, আমি করেছিলাম, আই ওয়াজ ডুইং, আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছিলাম, আই হ্যাড ডান, আমি করতে পারি, আই ক্যান ডু, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক। এইভাবে এই বাক্যগুলো আমরা তৈরি করব, প্রত্যেকটা বাক্য আমরা তৈরি করব। এরপর দেখেন বলছে আমি করি, আই ডু, আমরা করি, উই ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, ইউ ডু। এগুলো একটু পড়েন তো। হ্যাঁ, শুনতে পারছেন আমাকে? আমি করি, আই ডু, আমরা করি, উই ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, ইউ ডু, আপনি করেন, ইউ ডু, আপনারা করেন, ইউ ডু, সে করে, হি ডাজ, তিনি করেন, হি ডাজ, তারা করে, দে ডু, আমি হই, আই বিকাম, আমরা হই, উই বিকাম, তুমি হও, ইউ বিকাম, তোমরা হও, ইউ বিকাম, আপনি হন, ইউ বিকাম, আপনারা হন, ইউ বিকাম, সে হয়, হি বিকাম, তিনি হন, হি বিকাম, তারা হয়, দে বিকাম। তারা হয়, দে বিকাম। আচ্ছা, এখানে দেখেন আরো আছে, এইগুলো আমরা একটু বুঝে বুঝে পড়বো। এই শেষের কয়টা, আপনি হন, ইউ বিকাম, আপনারা হন, ইউ বিকাম, দুটোই একই রকম কেন হলো? ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, আপনি বা আপনারা একই। আপনি হন, ইউ বিকাম, আপনারা হন, ইউ বিকাম, সে হয়, হি বিকামস, সে হয়, হি বিকামস। হ্যাঁ, আমি দেই, আই গিভ, আমরা দেই, উই গিভ, তুমি দাও, ইউ গিভ, তোমরা দাও, ইউ গিভ, আপনি দেন, ইউ গিভ। এইভাবে এগুলো সহজ পড়বেন। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, তখন এখানে উই লার্ন হবে। কি হবে? উই লার্ন, আমরা ইংরেজি শিখি, উই লার্ন। তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন, ইউ লার্ন। তোমরা ইংরেজি শেখো, ইউ লার্ন। তুমি ইংরেজি তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন। তোমরা ইংরেজি শেখো, ইউ লার্ন। আপনারা ইংরেজি শেখেন, ইউ লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখে, তখন কিন্তু হি লার্নস হবে, হি লার্নস। কেননা আজকে আমি একটু আগে দেখিয়েছি যে এই হি হচ্ছে থার্ড পারসন, এই জন্য এখানে ভার্বের পরে একটা এস যুক্ত করা হয়েছে, লার্নস, লার্নস, হি লার্নস ইংলিশ। তিনি ইংরেজি শেখেন, হি লার্নস ইংলিশ। তারা ইংরেজি শেখে, দে লার্ন ইংলিশ, দে লার্ন ইংলিশ। মনে রাখবেন, বাংলা ভাষায় কোনো বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে এবং ভার্বের রূপ যদি করি, করো, করেন, হও, হন, দেই, দেও, দান,
দেন যায়, যাও ইত্যাদি হলে তাদের ইংরেজি অনুবাদ করতে প্যাটার্ন অন। আমি করি, আই ডু। এই যে করি, করো, করেন, হ্যাঁ, এগুলো থাকলে এইভাবে বাক্যগুলো গঠন করতে হবে। আমি করি, আই ডু। সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসিয়ে প্যাটার্ন অন গঠন করা হয়েছে। গ্রামার অনুযায়ী এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। থার্ড পারসন হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। যেসব ভার্বের শেষের অক্ষরটি ও, এস, এস এস, সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয় তাহলে এক্স অথবা জেড হয়। এইসব ভার্বের শেষে হি, শি, ইট এক্ষেত্রে ইএস, অন্যথায় শুধু এস যোগ করতে হয়। যেমন গো, গো মানে যাওয়া, গোজ, ডু, ডাজ, ব্রাশ, ব্রাশেস, টাচ, টাচেস, মিক্স, মিক্সেস। এখান থেকে খুব সহজে তৈরি করে দিয়েছি। দেখেন প্রশ্নবোধক, আমি করি, আমি কি করি, তখন কি হবে? ডু আই ডু, ডু আই ডু। আমি কি করি? আমি ডাব্লিউএইচ করি, ডাব্লিউএইচ ডু আই ডু। আমি করি না, তখন এই ডু এর পরে নট হবে, আই ডোন্ট ডু। আমি কি করি না? ডোন্ট আই ডু। আমি করি না, হোয়াই ডোন্ট আই ডু। এরপর দেখেন এই যে বলছে তুমি হও, ইউ বিকাম। তুমি হও না, ইউ ডোন্ট বিকাম। তুমি কি হও? ডু ইউ বিকাম। তুমি কি হও? ডু ইউ বিকাম। তুমি কি হও না? ডোন্ট ইউ বিকাম। ডোন্ট ইউ বিকাম। সে হয়, হি বিকামস। সে হয় না, হি ডাজেন্ট বিকাম। সে কি হয়? সে কি হয়? ডাজ হি বিকাম। ডাজ হি বিকাম। সে কি হয় না? ডাজেন্ট হি বিকাম। তুমি দাও, ইউ গিভ। এই বাক্যগুলো এখানে পড়বেন, এগুলো একটু পড়েন। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি না, আই ডোন্ট লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি? ডু আই লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি না? ডোন্ট আই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি না, উই ডোন্ট লার্ন ইংলিশ। আমরা কি ইংরেজি শিখি? ডু উই লার্ন ইংলিশ। আমরা কি ইংরেজি শিখি না? ডোন্ট উই লার্ন ইংলিশ। তোমরা ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখো? তাহলে এখানে বলছে আরো দেখেন, তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখো না। তুমি ইংরেজি শিখো না, ইউ ডোন্ট লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখো? ডু ইউ লার্ন ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখো না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। সে ইংরেজি শেখে না, হি ডাজন্ট লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শিখে? ডাজ হি লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শিখে না? ডাজন্ট হি লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখে, দে লার্ন ইংলিশ। তারা ইংরেজি শেখে না, দে ডোন্ট লার্ন ইংলিশ। তারা এ- কি ইংরেজি শিখে? ডু দে লার্ন ইংলিশ। তারা কি ইংরেজি শেখে না? ডোন্ট দে লার্ন ইংলিশ। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট সহ সকল সিঙ্গুলার নাউন হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু এর পরিবর্তে ডাজ বসাতে হবে। হ্যাঁ, এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। এখানে এমন কোনো জিনিস নাই যেটা আপনি পড়লে বুঝতে পারবেন না। কঠিন কোনো জিনিস নাই। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। দেখেন এখানে ভার্বটা কিন্তু হচ্ছে ডু, আর এই যে ডুটা না, হোয়াট ডু ইউ ডু, এই ডুটা হচ্ছে সাহায্যকারী ডু, অক্সিলারি ভার্ব। বলছে কি দেখেন, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু। তুমি কখন করো, হোয়েন ডু ইউ ডু। তুমি কখন করো না, হোয়েন ডোন্ট ইউ ডু। তুমি কোথায় করো, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার ডু ইউ ডু, তুমি কোথায় করো। তুমি কোথায় কাজটি করো, হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় চাকরি করো, হোয়ার ডু ইউ ডু ইয়োর জব। তাহলে তুমি কাকে করো, হুম ডু ইউ ডু। তুমি কাকে করো না, হুম ডোন্ট ইউ ডু। তারপর বলছে তুমি কি শিখো। তুমি কি শিখো, হোয়াট ডু ইউ ডু, সরি হোয়াট ডু ইউ লার্ন। তুমি কি শিখো, মনে করেন আপনাকে আমি শিখাচ্ছি। আপনার বাবা বলল যে তুমি কি শিখো ওই স্যারের কাছে। আপনি বললেন আব্বু আমি ইংলিশ শিখি। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখো। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। তুমি কি শিখো না, তুমি কি শিখো না, হোয়াট ডোন্ট ইউ লার্ন। তুমি কখন শিখো, হোয়েন ডু ইউ লার্ন। এগুলো একটু পড়েন তো, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। তুমি কি শিখো? হোয়াট ডু ইউ লার্ন। তুমি কি শিখো না? ও হোয়াট ডোন্ট ইউ লার্ন। তুমি কখন ইংরেজি শিখো? হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কখন ইংরেজি শিখো না? হোয়েন ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কোথায় ইংরেজি শিখো? হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ।
তুমি কোথায় ইংরেজি শিখো না? হোয়ার ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখো? হাউ ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখো না? হাউ ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শিখো? হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি বা আমি যদি বলি তুমি লেখো, কি হবে? ইউ রাইট। ইউ রাইট। তুমি একটা চিঠি লেখো। ইউ রাইট এ লেটার। তুমি কি একটা চিঠি লেখো? ডু ইউ রাইট এ লেটার? তুমি কি একটা চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার? তুমি কি একটা চিঠি লিখবে? উইল ইউ রাইট এ লেটার? তুমি কি আমার জন্য একটা চিঠি লিখবে? উইল ইউ রাইট এ লেটার ফর মি? তুমি কি আমার জন্য একটা চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার ফর মি? হ্যাঁ, আমি তোমার জন্য একটা চিঠি লিখেছিলাম। ইয়েস, আই রোট এ লেটার ফর ইউ। তুমি কখন একটা চিঠি লিখেছিলে? হোয়েন ডু ইউ রাইট এ লেটার? হোয়েন ডিড ইউ রাইট এ লেটার? তুমি কখন একটা চিঠি ইয়া, লিখেছিলে? হোয়েন ডিড ইউ রাইট এ লেটার? তুমি কখন একটা চিঠি লেখো? হোয়েন ডু ইউ রাইট এ লেটার? আমি প্রতিদিন সকালে একটা চিঠি লিখি। আই রাইট এ লেটার ইন এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে একটি চিঠি লিখি না। আই ডোন্ট রাইট এ লেটার ইন এভরি মর্নিং। কেন তুমি একটা চিঠি লেখো? হোয়াই ডু ইউ রাইট এ লেটার? কেন তুমি একটা চিঠি লেখো না? হোয়াই ডোন্ট ইউ রাইট এ লেটার? তুমি কাদের সাথে একটা চিঠি লেখো? whom do you write a letter? না, No, উইথ হুম, okay. এখানে হবে উইথ হুম। With whom? Yeah, yeah. With whom do you write letter? উইথ হুম ডু ইউ রাইট এ লেটার? তুমি কাদের সাথে একটা চিঠি লেখো? তুমি কাদের সাথে ভাত খাও? With whom do you eat rice? তুমি কাদের সাথে ভাত খেয়েছিলে? With whom did you eat rice? তুমি Eat rice? তুমি কাদের সাথে চাকরি করো? With whom do you work? উইথ হুম ডু ইউ ওয়ার্ক? তুমি কাদের সাথে খেলা করো? With whom do you play? তুমি কাদের সাথে খেলা করেছিলে? With whom did you play? তুমি কি খেলা করবে? Do you play? উইল ইউ প্লে? এই যে করবে, উইল ইউ Okay. প্লে? তুমি কি Will you play? তুমি কি ফুটবল খেলবে? Will you play football? তুমি কি আমার সাথে ফুটবল খেলবে? Will you play football with me? তুমি কি আজ বিকেল বেলায় আমার সাথে ফুটবল খেলবে? Will you play football with me today afternoon? হ্যাঁ, আমি তোমার সাথে আজ বিকেলে ফুটবল খেলবো। Yes, I'll play football with you আই উইল today প্লে afternoon. ফুটবল উইথ ইউ টুডেস আফটারনুন, টুডেস মর্নিং, টুডেস নাইট। না, আমি তোমার সাথে ফুটবল খেলবো না। No, I won't play football with you. কেন তুমি ফুটবল খেলবে? Uh, why will you play football? তুমি কিভাবে ফুটবল খেলো? How do you play football? তুমি কেন ফুটবল খেলো? Why do you play football? তুমি কেন ফুটবল খেলো না? Why don't you play football? তাহলে দেখেছেন কতগুলো WH আমরা মাত্র 5 মিনিটের ভিতরে করলাম। এইভাবে আগামী ক্লাস থেকে প্রত্যেক দিন আমি আপনাকে দিয়ে কাজ করাবো। আমার সাথে কথা বলবেন, আমি আপনার সাথে কথা বলবো। কারণ দেখেন, আপনি যত ভালো টিচারের কাছে পড়ুন না কেন, যত টাকা খরচ করুন না কেন, কোনো লাভ হবে না যতক্ষণ না নিজের মুখ থেকে কথা বের হবে। ইংরেজি শিখতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে নিজে নিজে বলতে হবে। অনেক জায়গায় এমনও দেখেছি, আমাদের একটা অনুষ্ঠানে দেখেছিলাম, ঢাকা শহরের একজন বাদাম বিক্রেতা অনর্গল ইংলিশে কথা বলছে। তো তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে এটা সম্ভব করলেন? তো এই বাদাম বিক্রেতা বলেছিল, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন পারিবারিক সমস্যার কারণে আমার আর পড়াশুনো করা হয়নি। তো আমি তখন থেকে ইংরেজিটা প্র্যাকটিস করতাম, প্রচুর পরিমাণে ইংরেজি বলতাম, নিজে নিজে বলতাম, ইংরেজি লিসনিং করতাম প্রচুর। এইভাবে করতে করতে আমি শিখে গেছি। তো এখানে গ্রামার লাগে না, এখানে বয়স লাগে না, এখানে কোনো কিছুই লাগে না। প্রচুর প্রতিদিন এই যে প্র্যাকটিস করতে হবে। দেখেন আজকের ক্লাসের সব থেকে জিস্ট অংশ হচ্ছে শেষের এই 5 মিনিটের প্র্যাকটিস। তো প্রতিদিন আমরা নেক্সট ক্লাস থেকে এইভাবে প্র্যাকটিস করবো। আগামীকাল ক্লাসটা নিব না, তার পরের দিন আবার সকাল 8টার সময় ক্লাসটা নিব। ততক্ষণ ভালো থাকবেন, জি, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আমি টাকাটা পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। আর পরশুদিন আবার ক্লাস হবে 8টায়, ঠিক আছে? আর এগুলো একটু জি। প্র্যাকটিস করবেন। আমি ক্লাস রেকর্ড এবং পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।